আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এ রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 880টি কেন্দ্রে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এ বিষয়ে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এ রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির আজ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর মহকুমা হাসপাতালে এই অনুষ্ঠানে 2 কিশোরী উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার 7,72,650 ডোজ টিকা রাজ্যকে দিয়েছে। 235টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে আজ একযোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে 880টি কেন্দ্রে বিনামূল্যে এই প্রতিষেধক দেওয়া হবে। 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে সরকার এই টিকা দেবে। বেসরকারি জায়গায় এই টিকার একটি ডোজের দাম প্রায় 4,000 টাকা। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 14 বছর বয়সী কিশোরীদের জন্য এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছিলেন। বাঘাযতীন হাসপাতালে শুরু হয়েছে এইচপিভি ভ্যাকসিন দেওয়ার কাজ। যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আজ প্রথম টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে 14 বছরের নিচে কিশোরীদের এই টিকা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিধায়ক। নদিয়ার কল্যাণী এইমসে আজ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা, কল্যাণীর বিধায়ক অনুপম বিশ্বাস প্রমুখ। মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুরী প্রমুখ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 5 কিশোরীকে টিকা দেওয়া হয়। অন্যদিকে বিধাননগর মহকুমা হাসপাতালের অনুষ্ঠানে এসএসকেএম হাসপাতালের অতিরিক্ত 100 শয্যার নতুন ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবার মানোন্নয়ন ও দালাল রাজ বন্ধ করতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। হাসপাতালগুলির ওপর স্বাস্থ্য ভবন থেকে সরাসরি নজরদারি চালানো হবে। হাসপাতালে দালাল চক্র চলছে কিনা, রোগীরা ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, মুমূর্ষ রোগীকে রেফার করা হচ্ছে কিনা, হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রয়েছে কিনা তা দেখা হবে। এজন্য রাজ্য সরকার একটি কন্ট্রোল রুম চালু করছে। সেখানেও হাসপাতাল পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিন আগে কলকাতা মেডিকেল কলেজে এক মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিভিকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের কোনো মুমূর্ষ রোগীকে যাতে হাসপাতাল থেকে রেফার না করা হয় তার জন্য সুসংহত পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিভিন্ন সময় যেসব বেসরকারি হাসপাতাল রাজ্য সরকারের কাছ থেকে 1 টাকায় জমি নিয়েছে তাদের 15% বেড সাধারণ মানুষ ও অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য বরাদ্দ রাখতে হবে। এছাড়া সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ তৈরি হলে সেখান থেকে ওইসব বেসরকারি হাসপাতালে রোগীদের পাঠানো হলে বিনামূল্যে তাদের চিকিৎসা করতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকার মেধার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে আরও ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য জায়গা খোঁজার কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বদলি সহ সব বিষয় রাজনৈতিক নির্দেশে চলত। এই ধারাকে বদলানো হবে। নতুন রাজ্য সরকারকে কোনো রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়, রাজ্য সরকার সব মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি জানান।
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিধাননগর মহকুমা হাসপাতালে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই স্বাস্থ্য সচিব ও মুখ্য সচিব স্তরে প্রয়োজনীয় চিঠিপত্র আদান প্রদান সম্পন্ন হয়েছে। রাজ্যের 1,36,00,000 পরিবার তথা 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। এর ফলে উপভোক্তারা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। দেশের যে কোনো প্রান্তে এই প্রকল্পের আওতাভুক্ত হাসপাতালে চিকিৎসা করানো যাবে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এবছর কার্যকর করছি। 2,103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1,000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। ভেলোরের সিএমসি, মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন এইমস সহ দেশের বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারতের আওতায় চিকিৎসার সুযোগ পাবেন বাংলার মানুষ। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা আগামী বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। বিধাননগরে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা জানান। তিনি বলেন, ইতোমধ্যেই প্রকল্পের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে সরাসরি পাঠানো হবে। এ ব্যাপারে সকলকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যারা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না তাদের বাড়িতে সরকারের পক্ষ থেকে কর্মীরা পৌঁছে যাবেন। তারা ফর্ম পূরণে সাহায্য করবেন এবং আবেদনপত্র জমা দেওয়ারও ব্যবস্থা করবেন। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে বকেয়া রয়েছে সেই টাকাই আপাতত দেওয়া হচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তিতে 2016 জানুয়ারি থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত সব কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকার পোষিত সংস্থাগুলির কর্মী এবং পেনশন প্রাপকরা দুটি পর্যায়ের কোনোটিতেই মহার্ঘ ভাতার টাকা পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিএ নিয়ে আগামী 1 জুন সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আপাতত সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। বিধানসভায় শৈজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে হরিশ মুখার্জির বাড়িতে পৌঁছেছে সিআইডি। নোটিশ দেওয়ার জন্য সিআইডি উপস্থিত হলেও প্রায় 30 মিনিট কেউ দরজা খোলেনি। এরপর বাড়ির পরিচারক বেরিয়ে জানান, অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই। এখনও বাড়ির বাইরে অপেক্ষায় রয়েছেন সিআইডি আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের উস্তিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়ন্ত মাইতিকে আবাস যোজনা ও 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আবাস যোজনার টাকা দেওয়ার নামে উৎকোচ গ্রহণ, সাধারণ মানুষের জব কার্ডের অ্যাকাউন্টের টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ কোচবিহারের মারুগঞ্জের তৃণমূল কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক তথা তুফানগঞ্জ 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রীর বাড়ি সিল করে দিয়েছে পুলিশ। তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার খোঁজ চলছিল। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডে মাছ চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার একটি মাছের ভেড়ি থেকে আজ ভোররাতে বিনা অনুমতিতে মাছ তোলার অভিযোগে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মঙ্গলবার থেকে হিমালয় সন্নিহিত 5 জেলায় আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এ রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধি বৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রমণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুদ ক্ষমতা গড়ে তুলতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে। Regarding the efforts of the government to keep the price stable, is Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies को workout करने के लिए कहा है कि LPG का जो reserve है that should be minimum 30 days with them, and they are working on it. And similarly for crude also we are working. শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3,33 লক্ষের বেশি ভোটদাতা SIR এর কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক BLO নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5 জুলাই। তারপর 1 মাস সংক্রান্ত অভাব, অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6 সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে SIR এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনো রকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের DK শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের। পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা ডায়ালগে হেগসেথ বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র ভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজ যাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশ জুড়ে 2,000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। IPL ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অংলাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হলো।